আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, অথবা নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা তুলে ধরো। ভূমিকা: প্রখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ অনবদ্য সৃষ্টি। তৎকালীন সময়ের নীলকরদের জুলুম ও অত্যাচারের কাহিনী প্রকাশার্থে নীলদর্পণ রচিত। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কোন শিল্প সাহিত্যে নামকরণ দর্পণের মতো নীলকরেরা যাতে নিজেদের স্বরূপ ভালোভাবে দেখতে পান, যাতে তারা নিজেদের রূপ দেখে শুধরে নিতে পারেন, তার জন্যই এই নাটকের নাম দিয়েছিলেন নীলদর্পণ। নামকরণের সার্থকতা: দর্পণ কথাটির অর্থ হলো আয়না, যাতে যথার্থ প্রতিবিম্ব প্রতিফলিত হয়। নীল চাষ সংক্রান্ত বাস্তব সত্যের হুবহু চিত্র এই প্রতিবিম্বিত করেছেন বলেই নাট্যকার এই দর্পণ কথাটি শীর্ষ নামে ব্যবহার করেছেন। তবে এই নামকরণ সার্থক হয়েছে কিনা সেটাই দেখার বিষয়। নীলকর প্রপীড়িত দুস্থ প্রজাদের অবস্থা দৃষ্টে দীনবন্ধুর প্রাণ কাঁদিয়েছিল। তার ওই ফল নীলদর্পণ নাটক। নির্যাতন ও নিপীড়নে অসহায় দীন দরিদ্রের গৃহ সংসার কেমন করিয়া একেবারে বিনষ্ট হইয়া যায়, নীলদর্পণ নাটকে তাহা দেখানো হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে অখণ্ড বাংলাদেশ ব্যাপী যে নৃশংস নির্যাতন চলছিল, তার প্রতিবাদ আন্দোলনের উত্তোলন হয়েছিল, তা ছিল নীলকরদের নীল চাষ কেন্দ্রিক। অল্প ব্যয়ে অধিক উপার্জনের জন্য কৃষক সমাজের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় বাধ্যবাধকতা নামে মাত্র দাদন দিয়ে তাদের পছন্দ করা জমিতে চাষিদের বাধ্য করা হতো নীল চাষের জন্য, এবং বিনিময়ে চাষিরা পেত খুবই অল্প। তার জন্য চাষিরা নীল চাষে আপত্তি জানায়, ফলে শুরু হয় অসম্ভব নির্যাতন, এবং কৃষকদের শায়েস্তা করার জন্য লাঠিয়াল দিয়ে তাদের ধরে এনে বন্দি করে রাখা হতো। তাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো। সুন্দরী কৃষক বধূ ও কন্যাদের সম্ভ্রম হরণও কিছু কম যায় না। নিতান্ত নিরুপায় হয়ে গ্রামের লোকজন গ্রাম ছাড়তে বাধ্য হয়। শুভেচ্ছার প্রার্থনা করলেও কোনো ফল হতো না, কারণ ইংরেজ ম্যাজিস্ট্রেট ছিলেন ইংরেজ নীলকরদের সমগোষ্ঠীয়। এছাড়াও চাষিদের দাদান নেওয়া ছিল বাধ্যতামূলক, এবং চাষিরা দাদানকে গাদন বলেই বোধ করত। এভাবেই চলত কৃষকদের উপর অত্যাচার। এর ফলে সারা দেশে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। ফলে ইংরেজরা বাধ্য হয় নীল কমিশন বসাতে, এবং জার্মানিতে কৃত্রিম উপায়ে নীলের উদ্ভাবন হলে নীল চাষেও আস্তে আস্তে ভাটা পড়ে। দেশব্যাপী অত্যাচারের স্বরূপ এবং প্রজাদের শোচনীয় বিপর্যয় দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে সুনিপুণভাবে তুলে ধরতে চেয়েছেন। নীলদর্পণ নামকরণেও তাতে প্রকাশিত তার ভূমিকায় সে কথা তুলে ধরতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি। নীল চাষের বিখ্যাত অঞ্চল নদিয়ায় তার জন্ম। চাকরি সূত্রে ঘুরতে হয়েছে, এবং বাংলার বিভিন্ন অঞ্চলের কৃষকদের উপর অত্যাচারের কাহিনী তিনি নিজ চোখে দেখেছেন। নীলদর্পণ নাটকের সরপুর গ্রাম বিশেষ কোনো গ্রাম নয়, এটি সারা বাংলাদেশেরই একটি প্রতীক। এই গ্রামে ছিলেন গোলক বসু, জন ব্যক্তি, দক্ষিণ পাড়ার মোড়লের মতো অভিজ্ঞ সম্ভ্রান্ত পরিবার। নীলকরদের অত্যাচারে কিভাবে গোলক বসুর পরিবার ধ্বংসের মুখে
নিপতিত হয়েছে এবং গোটা পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এখানে তিনি সে কথাই তুলে ধরতে চেয়েছেন। বেগুন বেড়ের কুঠিতে দেখিয়েছেন প্রজাদের উপর নীলকরদের অত্যাচারের কাহিনী এবং ক্ষেত্রমণির মতো সুন্দরী নারীকে অপহরণ এবং গোলক পশুর উপর মিথ্যা মামলা দায়ের করা, কোর্টে সাহেবদের সাথে নীলকরদের উপবেশন এবং হাস্যালাপ, শ্যামনগর লুট এবং পলাশপুর জ্বালানো, বিবিধ বিষয়, নবীন মাধবের পুকুর পাড়ে চাষ দেওয়া, লাঠিয়াল ব্যবহারে অবস্থা অনুকূলে আনার চেষ্টা তিনি বাদ দেন। সাধুচরণের জবানিতে আমরা শুনতেই পাই নির্যাতিত মানুষের বিচরণ। সাধু, এখন তো আর সুখের বাস নাই, আপনার বাগান গিয়াছে, গাতিও যায় যায় ইয়াছে। আহা, 3 বৎসর হয়নি সাহেব, পরনি নিয়াছে, এর মধ্যে গাখান ছারখার করে তুলেছে। আর এভাবেই সরপুর নিকাশি পশুকুল নীল কীর্তিনাশায় বিলুপ্ত হয়ে যায়। বিন্দু মাধবের উক্তিতে নীলকর বিষধর বিস্ফোরা মুখ, অনল শিখায় ঘরে নিল মত দুঃখ। উপসংহার, তাই বলা যায় দীনবন্ধু উদ্দেশ্যমূলকভাবেই নামকরণটি করেছেন। নীলকরদের অমানুষিক অত্যাচার যেন ইংরেজদের গোচরে আসে এবং সহানুভাবে ইংরেজগণ যাতে নৃশংস অত্যাচার রোধে ব্রতী হন, তাছাড়া নীলকররা যাতে নিজেদের দর্পণে নিজেদের সুখ দেখতে পান এবং শুধরে নিতে পারেন, তার জন্যই নাট্যকার নাটকের নাম করেছেন নীলদর্পণ।